আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়া? ইরানি হামলায় মার্কিন গোয়েন্দা ঘাঁটির সম্পূর্ণ ধ্বংস। নিউ ইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মেয়র মামদানের। নেপালে পাহাড়ি ঢলে নিহত অন্তত 20, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ 400 পর্যটক। গুরুতর আহত হলেও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা, দাবি ট্রাম্পের। ট্রাম্পের ইরান প্রকল্প ব্যর্থ হতে বাধ্য, আগের মতো প্রভাব নেই যুক্তরাষ্ট্রের, এবার ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের বিস্ফোরক প্রতিবেদন। বাংলা ভাষাভাষী মুসলমানদের টার্গেট করছে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা, জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানি হামলার ভয়ে কাঁপছে বুলগেরিয়া। বুলগেরিয়ার বেজমির বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর 2টি জ্বালানিবাহী বিমান চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও গ্রাম জুড়ে আতঙ্ক কমেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দিমিতার স্তোয়ানভ গত শনিবার নিশ্চিত করেছেন মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কারগুলো বুলগেরিয়া ত্যাগ করেছে। একই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা উল্লেখ করেন, আপাতত এই বিশেষ মিশনটি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য পরিচালনাগত চাহিদা মেটাতে বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে ওয়াশিংটন ও ইসরায়েলের ইরান কেন্দ্রিক অভিযানের জের ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিজেদের দোরগোড়ায় এসে পড়ায় যে আশঙ্কা গ্রামে দেখা দিয়েছিল তা এখনো কাটেনি। ইরান সরকার আগে থেকেই বুলগেরিয়াকে তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি সামরিক কর্মকাণ্ড পরিচালনা না করার বিষয়ে সতর্ক করে আসছিল। পরবর্তীতে ফিনান্সিয়াল টাইমস একাধিক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরো সংঘাতময় করে তুললে বুলগেরিয়ার বেজমির বিমান ঘাঁটি মার্কিন বিমান বহরের অনুমোদনের জবাবে সেখানকার মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার মূল্যায়ন করছে ইরানি বাহিনী। এই পরিস্থিতির মধ্যে স্থানীয় একজন মুদি দোকানদার আল জাজিরাকে জানান, বিমানগুলো যাওয়ার আগেই গ্রামবাসী চরম ভয়ে দিন কাটাচ্ছিলেন এবং সৃষ্ট পরিস্থিতিতে তাদের প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার ছিল না। প্রায় 1000 জনসংখ্যার বেজমির গ্রামে বিমান ঘাঁটির কার্যক্রম ও উড়োজাহাজের বিকট শব্দ নিত্যদিনের পরিচিত ঘটনা। স্থানীয় মেয়র রোশেন রুসেভের দেয়া তথ্য অনুযায়ী গ্রামের বহু মানুষই দীর্ঘদিন ধরে এই বিমান ঘাঁটিতে কর্মরত, কিন্তু গত জুলাই মাসের শেষ দিকে সরকার বিমান ঘাঁটিতে 8টি পর্যন্ত মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং 250 জন সেনা মোতায়েনের অনুমোদন দেওয়ার পরপরই প্রতিবাদে নামেন স্থানীয়রা। পরিস্থিতি বিবেচনা করে খুব অল্প সময়ের ব্যবধানে গ্রামবাসী ও আশপাশের মানুষ মিলে 3000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেন এবং বিমান ঘাঁটির পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল এই যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিজের গ্রামকে রক্ষা করা। ট্যাঙ্কারগুলো চলে যাওয়ার সংবাদে শুক্রবারে গ্রামে স্বস্তির আবহ ছড়িয়ে পড়ে বলে জানান মেয়র রুসেভ। তিনি বলেন, শেষ পর্যন্ত গ্রামবাসী মনে করছেন যে তাদের দাবি ও উদ্বেগ সরকারের কানে পৌঁছেছে। অন্যদিকে বুলগেরীয় সরকার বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করে বলেছিলেন, সামরিক গোয়েন্দা তথ্যে কোনো নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি এবং যুক্তরাজ্যের এক মূল্যায়ন প্রতিবেদনেও আক্রমণের ঝুঁকি অত্যন্ত কম বলে উল্লেখ করা হয়েছে। তবুও সাধারণ মানুষের আতঙ্ক পুরোটা কাটে না। গ্রামের প্রবীণ বাসিন্দা ডিঙ্কা তোদোরোভা এবং গাঙ্কা ভ্লায়েভা তীব্র উদ্বেগের সাথে জানান, বিমান ঘাঁটিতে তাদের সন্তানরা কাজ করায় প্রতিদিন তারা চরম আতঙ্কে থাকেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা না শুনে নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছেন, যার মাসুল দিতে হতে পারে শিশু সহ নিরীহ মানুষদের। ইরানি হামলায় মার্কিন গোয়েন্দা ঘাঁটির নজিরবিহীন ক্ষতি। এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন গোয়েন্দা স্থাপনা ও নজরদারি সরঞ্জামে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু। বিষয়টির সঙ্গে সরাসরি অবগত 4 জন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় CIA সহ
বেশ কয়েকটি শীর্ষ মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয়, গুরুত্বপূর্ণ ভবন ও নজরদারির আধুনিক সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ধ্বংসপ্রাপ্ত সরঞ্জাম ও অবকাঠামো মেরামত বা পুরোপুরি প্রতিস্থাপন করতে যুক্তরাষ্ট্রের $100 কোটি বেশি ব্যয় হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অতীতে কখনোই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এত বড় ধরনের অবকাঠামোগত ও কারিগরি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ওই আগ্রাসনের জবাবে যেসব আঞ্চলিক দেশে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা সম্পদ রয়েছে, সেখানে পাল্টা জোরালো হামলা শুরু করে তেহরান। নিউ ইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মেয়র মামদানির। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গ সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আগামী শনিবার ম্যানহাটনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর প্রধান মোহন। ইভেন্টের ওয়েবসাইটে বলা আছে, 29 আগস্টের এই অনুষ্ঠানটি হবে সর্বজনীন একত্বতা উদযাপন, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হবেন। আরএসএস এর প্রধানের অংশগ্রহণ নিয়ে নিউ ইয়র্কের বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠন আপত্তি জানিয়েছে, কারণ তাদের রয়েছে উগ্রপন্থার অতীত ইতিহাস। মামদানি তাদের মধ্যে একজন। তিনি এই অনুষ্ঠান নিয়ে বলেছেন, আমি এটিকে সমর্থন জানাই না, তবে আমার জানা নেই নিউ ইয়র্ক সিটির কোনো প্রাইভেট অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা আছে কিনা। তিনি উদারপন্থী ভারতের পক্ষে আছেন উল্লেখ করে বলেছেন, আমার পরিবার আমাকে ভারতের যে দৃষ্টিভঙ্গি শিখিয়েছে এবং যার সাথে আমি পরিচিত হয়ে বড় হয়েছি, তা ছিল একটি বহুত্ববাদী সমাজ এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের, যেখানে ভারতের প্রতিটি মানুষের সমান অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিশ্বাস ছিল। কিন্তু এমন একটি মতবাদের উত্থান দেখা অত্যন্ত বেদনাদায়ক, যার মূল ভিত্তি হলো একটি বর্জনমূলক বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। নেপাল তিব্বত সীমান্তবর্তী ভোতকোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় 400 জন। নিখোঁজদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক সহ অন্তত 291 জন বিদেশি ও 93 জন নেপালি নাগরিক রয়েছেন। আজ ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেপাল পর্যটন বোর্ড জানায়, এলাকায় ভ্রমণরত পর্যটক ও স্থানীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে। পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী নিখোঁজ 291 জন বিদেশি নাগরিকদের তালিকায় রয়েছেন 105 জন ভারতীয়, 37 জন প্রবাসী ভারতীয়, 27 জন মালয়েশিয়ান, 12 জন ব্রিটিশ, 4 জন দক্ষিণ আফ্রিকান, 3 জন আমেরিকান, 1 জন অস্ট্রেলিয়ান, 1 জন ডাচ নাগরিক এবং আরো 111 জন অন্যান্য দেশের নাগরিক, যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সংসদে বক্তব্য দেওয়ার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, প্রাথমিক তথ্যানুযায়ী স্থানীয় সময় সকাল 8:37 ওই এলাকায় একটি ভূমিকম্প আঘাত হানে। পরবর্তী সময়ে ভূমিকম্পনের ফলে সৃষ্ট হিমবাহ ধস থেকেই এই ভয়াবহ পাহাড়ি ঢলের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই ঘটনায় নেপালের পাশাপাশি সংলগ্ন চীন অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে নেপালের 26 জন পুলিশ সদস্য, 9 জন সশস্ত্র পুলিশ সদস্য এবং 44 জন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া স্থানীয় কাস্টমস ও ইমিগ্রেশনের একাধিক কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন। পাহাড়ি ঢলে রসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো, সড়ক যোগাযোগ, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সংস্থাসমূহ কাজ চালিয়ে যাচ্ছে। গুরুতর আহত হলেও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা দাবি ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মারা যাননি, তবে তিনি শরীরের বাম পাশে গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক মাস ধরে মুস্তফা খামেনির স্বাস্থ্য ও বর্তমান অবস্থা নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার মধ্যে ট্রাম্প এই মন্তব্য করলেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার গ্লেন ব্যাককে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি না তিনি মারা গেছেন, আর যদি তিনি মারা
লাগিয়েও থাকেন, তবে ইরানি কর্মকর্তারা বেশ ভালো নাটক করেছেন। কারণ তারা বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা আশীর্বাদ নেওয়ার জন্য বারবার তার কাছে যাওয়ার কথা বলছেন। তবে তিনি আরো যোগ করেন, ইরানের এই সর্বোচ্চ নেতা শরীরের বাম পাশে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত বা আহত হয়েছেন বলেই তার ধারণা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার পর থেকে মুস্তফা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা এবং ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই মুস্তফা খামেনির শারীরিক অবস্থা ও উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জোর দিয়ে বলেছে, ইরানের উপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর যুক্তরাষ্ট্রের প্রকল্প ব্যর্থ হতে বাধ্য। কারণ 1 বা 2 দশক আগের মতো বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধ আরোপ করে প্রতিপক্ষকে চাপে রাখার মতো প্রভাব এখন যুক্তরাষ্ট্রের নেই। টেলিগ্রাফের সাংবাদিক অ্যাম্ব্রোস ইভান্স প্রিচার্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রকল্প ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ শত্রুদের বিরুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের আগের মতো প্রভাব প্রতিপত্তি নেই। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের চীন, রাশিয়া, ভারত, ইউরোপ এবং বিশ্বের বড় আর্থিক কেন্দ্রগুলোর সহযোগিতা প্রয়োজন। অপরদিকে মার্কিন চাপ মোকাবেলায় চীন আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে, এমনকি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কিংবা মার্কিন আর্থিক ব্যবস্থার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়ে চীন দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার জবাব দিতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই সংঘাত অব্যাহত থাকলে জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ইউরোপের মজুদ কমে যাওয়ার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরো তীব্র হতে পারে। ফলে ট্রাম্প অত্যন্ত জটিল এক সমীকরণের মুখোমুখি। বর্তমান পরিস্থিতি দেখিয়েছে সর্বোচ্চ চাপ নীতি কার্যকর হয়নি। এদিকে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন প্রকল্প অনেকটাই 2018 সালের একই পুরনো কৌশলের পুনরাবৃত্তি। ওই সময় যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর শত শত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উদ্দেশ্য ছিল ইরানকে আত্মসমর্পণ ও দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসতে বাধ্য করা। প্রতিবেদন অনুযায়ী ওই অভিযান তেহরানকে কোনো ছাড় দিতে বাধ্য করেনি, বরং এর বিপরীত ফল হয়েছে এবং পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। বাংলাভাষী মুসলমানদের টার্গেট করছে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন। জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার আদিবাসী এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ভারতকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। জাতিসংঘের বর্ণ বৈষম্য নিরসন কমিটি মঙ্গলবার বলেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক অপরাধ জরুরি ভিত্তিতে মোকাবেলা করা প্রয়োজন। কমিটি তার অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে বলছে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মাধ্যমে জাতিগত ও জাতি ধর্মীয় গোষ্ঠী, আদিবাসী ও উপজাতি, যার মধ্যে তফসিলি উপজাতি, তফসিলি জাতি, বিশেষ করে দলিত এবং অনাগরিকরা অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক আইন লঙ্ঘনের খবরে কমিটি গভীরভাবে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে জাতিগত বিদ্বেষ প্রসূত সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যথাযথ প্রক্রিয়া ছাড়া স্বেচ্ছাচারী ও দীর্ঘকালীন আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতা। কমিটি ভারতকে এই ধরনের সমস্ত অভিযোগ তদন্ত করতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছে। ভারতে জাতিভেদ প্রথা সামাজিক মর্যাদার একটি প্রধান নির্ধারক, যা সম্পদ, শিক্ষা এবং সুযোগ সুবিধা প্রাপ্তি নিয়ন্ত্রণ করে। ঐতিহাসিক সামাজিক শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ব্যবস্থা হিন্দুদেরকে তাদের কাজ ও সামাজিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত করে। কমিটি রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের লক্ষ্য করে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে। ভারত অবশ্য বুধবার এই প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত বিদ্বেষপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়া? ইরানি হামলায় মার্কিন গোয়েন্দা ঘাঁটির সম্পূর্ণ ধ্বংস। নিউ ইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মেয়র মামদানের। নেপালে পাহাড়ি ঢলে নিহত অন্তত 20, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ 400 পর্যটক।
গুরুতর আহত হলেও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা, দাবি ট্রাম্পের। ট্রাম্পের ইরান প্রকল্প ব্যর্থ হতে বাধ্য, আগের মতো প্রভাব নেই যুক্তরাষ্ট্রের, এবার ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের বিস্ফোরক প্রতিবেদন। বাংলা ভাষাভাষী মুসলমানদের টার্গেট করছে ভারতের আইন প্রয়োগকারী সংস্থা, জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।